हेलो हेलो जागते रहो जागते रहो जागते रहो বাংলার সমস্ত মানুষ তোমরা সব গড়ে ওঠো বাংলার বুক থেকে অন্যায় অত্যাচার লোপাট হোক আর গড়ে ওঠুক নারী শক্তির দুর্ভেদ্য প্রাচীর দুঃস্বপ্নের কালো রাত্রির অবসানে পূর্ব আকাশে রক্তিম সূর্য উদয়ের পূর্বে বেজে উঠুক শেষ রাতের সানা। নমস্কার সুধী দর্শক মণ্ডলীকে প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে এবং আমাদেরকে সর্বতভাবে সাহায্য করার জন্য গ্রামবাসীদের ধন্যবাদ জানিয়ে শুরু করতে চলেছি আজকের সামাজিক যাত্রাপালা শেষ রাতের রচনা কিংবদন্তি পালাকার মঞ্জিল ব্যানার্জি, নির্দেশনা সমীরণ সেনাপতি, রূপসজ্জা আলো আবহ ও ধ্বনি আশীর্বাদ ড্রেস হাউস রঘুনাথ, সুর প্রচলিত এবং পরিবেশনায় জামকিরি যুব গোষ্ঠী। একটি বিশেষ ঘোষণা, দর্শক মণ্ডলীদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা যাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে এবং ধৈর্য সহকারে যাত্রাপালাটি দেখবেন, যাতে আমাদের যাত্রাপালাটি শোনাতে এবং আপনাদের শুনতে কোনো অসুবিধা না হয়। ঘোষণাটি শেষ হয়েছে। বর্তমানে ঘুণধরা সমাজে ন্যায় নীতি ও আদর্শের কোনো মূল্য নেই। আমরা সীমাহীন লোভ এবং আত্মকেন্দ্রিকতার জন্য জীবনের মূল্যবোধটুকু আজ হারাতে চলেছি। আসুন না আমরা সকলে মিলে সমাজের দিক থেকে অন্যায় অত্যাচার দূর করে সকল প্রকার ভেদাভেদ ভুলে ভালোবাসা ও সাম্প্রদায়িক সমৃদ্ধির দৃঢ় আলিঙ্গনে আবদ্ধ হই এবং সমাজকে দুরন্ত অবক্ষয়ের হাত থেকে রক্ষা করি। যুগবতার পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও জগৎজননী শ্রী শ্রী মা শারদার চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে ও তাদের আশীর্বাদ মাথায় নিয়ে এবং নাট্যাচার্য শ্রী শ্রী গিরিশচন্দ্র ঘোষের নাট্যাদর্শকে পাথেয় করে শুরু করতে চলেছি মঞ্জিল ব্যানার্জি রচিত, সমীরণ সেনাপতি নির্দেশিত, জামকিরি যুবগোষ্ঠী পরিবেশিত এক কালজয়ী রোমহর্ষক অশ্রুসজল সামাজিক যাত্রাপালা শেষ রাতের সানা। ইম্পসিবল, অসম্ভব। আমি আজ এই রেজিগনেশন সাবমিট করব। সামান্য কনস্টেবল থেকে এতগুলো বছর পার করে আজ আমি মানিকডাঙ্গা থানার ওসি। এতগুলো বছর আমি বুঝতেই পারলাম না যে আমি সরকারি অফিসার নাকি বেসরকারি কৃতদাস। ইয়েস, কাম ইন। শুনলাম আপনি আমাকে ডেকেছেন। ইয়েস মিস্টার মুখার্জি, আমি এই চাকরির পদ থেকে ইস্তফা দিতে চাই। কি বলছেন স্যার? ঠিকই বলছি। এতগুলো বছর এই পুলিশের চাকরি করে না পেলাম জনতার আশীর্বাদ, না পেলাম সাংসারিক সুখ, শুধু পেলাম ধিক্কার, আঘাত আর অবজ্ঞা। এই চাকরি আমার আর ভালো লাগছে না মিস্টার মুখার্জি। কিন্তু স্যার, সরকারি চাকরি এভাবে ছেড়ে ঠিক হবে? মিস্টার মুখার্জি, মেয়ের পোশাক পরে অন্যায়ের সাথে বন্ধুত্ব করে নাকি ঠিক হবে? স্যার, প্রথম দিনের কথাটা একটু মনে করুন মিস্টার মুখার্জি। যেদিন আমরা দেশ ও দোষকে বাঁচাবার জন্য ন্যায় নীতি আদর্শের শপথ নিয়েছিলাম, কিন্তু ব্যাড লাক, শপথ পথে হাঁটলেও আমরা পুতুল নাচের পুতুলের মতো অন্য পথে হাঁটছি। স্যার, এভাবে সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে?
বলছিলাম কি স্যার, আপনি যদি আপনার সমস্যাটা আমাকে বলতেন, তার সেই সমস্যার সমাধান করার চেষ্টা করতাম। সমস্যা? কটা সমস্যার সমাধান করবেন মশাই আপনি? জানেন মিস্টার মুখার্জি, প্রথম ওসি হয়ে সরকার আমাকে পোস্টিং করলো ওই কলকাতার তিনজোলা থানাতে। ওই এলাকায় কিছু কুখ্যাত সমাজ বিরোধী ব্যবসায়ীদের কিডন্যাপ করে ব্ল্যাকমেল করতো। যেই আমি তাদের ধরবার ফাঁদ পাতলাম, অমনি আমাকে ট্রান্সফার করে দেওয়া হলো মেদিনীপুরে। সেখানেও বাতাসে বারুদের গন্ধ, রাজনৈতিক দাঙ্গা। আজ পর্যন্ত কার রেল রোকো অভিযান। ক্রিমিনালদের অ্যারেস্ট করলে পার্টির নেতারা দাঁত কবাড়ি বার করে বলবে, ও আমার লোক, ওকে ছেড়ে দিন। কিন্তু স্যার, এখানে তো এরকম কোনো প্রবলেম হয়নি। হয়নি? তবে আমি বেশ ভালো করে বুঝতে পারছি হবে। আমি এই মানিকডাঙ্গায় বদলে এসেছি মাত্র 7 দিনে। এই 7 দিনে শুনতে পেয়েছি উত্তরিয়া পাহাড়িয়া জঙ্গল থেকে প্রতিদিন চোরাপথে কাঠ পাচার হয়, বস্তির নিরীহ মেয়েদের নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়, বেআইনি চায়ের বাগান থেকে চা চুরি হয়। কিন্তু কে বা কারা করছে তা কেউ বলতে পারে না। একটু ভুল করছেন স্যার, প্রমাণ থাকলেও এসব ক্রিমিনালদের ধরা যাবে না। কারণ কারণ এসব ক্রিমিনালরা আপনার আমার চেয়ে উচ্চতলায় বসে থাকা নেতা অফিসারদের কিনে রেখেছে। তাই বলছি স্যার, ওই তো এসব চিন্তা না করে যেমন চলছে তেমনি চলতে দিন। মিস্টার মুখার্জি, একটা কথা ভুলে যাবেন না স্যার, আধুনিক শিক্ষা সভ্যতার নামাবলী গায়ে দিয়ে ইন্টারনেটে এই পৃথিবীতে আমরা প্রতিটা মানুষ আজ প্রতিবন্ধী, আনফিট। শব্দটা আনফিট নয় মিস্টার মুখার্জি, হবে মিসফিট। যার যেটা হবার কথা ছিল সেটা না হয়ে হয়েছে অন্য কিছু। হবার কথা ছিল ডাক্তার, ছুরি কাঁচি নিয়ে অপারেশন করবে ঠিকই, কিন্তু হয়েছে ডাকাত। ছুরি কাঁচি নিয়ে অপারেশনই করছে, শুধু ধরনটা আলাদা। হবার কথা ছিল অভিনেতা, মিথ্যে মিথ্যে সংলাপ বলবে, হয়েছে নেতা। মিথ্যে মিথ্যে সংলাপই বলছে, ধরনটা আলাদা। হবার কথা ছিল ভিখারি, হাত পেতে ভিক্ষে চাইবে, হলাম পুলিশ। হাত পেতে ভিক্ষেই চাইছি, যার নাম ঘুষ, ধরনটা আলাদা। স্যার, ইয়েস মিস্টার মুখার্জি, বাট এত কিছুর পরেও 15ই আগস্ট কিংবা 26শে জানুয়ারি আমাদের চিৎকার করে বলতে হবে, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। বলতে পারেন মিস্টার মুখার্জি? ওই সারে জাহাঁ সে আচ্ছা কথাটা বাই হার্ট কোটা লোক বলতে পারবে? পারবে অফিসার, পারবে। বিদেশি স্বৈরাচারী শক্তিকে ধ্বংস করে আমাদের গলা মিলিয়ে বলতে হবে, সারে জাহাं से अच्छा हिंदुस्तान हमारा, हम बुलबुल हैं इनके गुलिस्तान हमारा। কে আপনি? নবাব চৌকিদার। আই সে, আপনি তাহলে ক্রিমিনাল ধরতে পুলিশকে আড়াল থেকে সাহায্য শুধু করেন? তাই নয় স্যার, ওই মানিকদের জন্য ছোট ছোট ছুরি চিন্তা সব বন্ধ হয়ে গেছে। শুধু চুরি চিন্তায় বন্ধ করলে চলবে না, বন্ধ করতে হবে সমস্ত চোরাপথ। ভারতবর্ষের শরীর থেকে মুছে দিতে হবে করাপশন। কিন্তু কিন্তু আমরা এই পুলিশের পোশাক পরে এসব করতে পারছি না। কেমন করে পারবেন স্যার? পশ্চিম বাংলার গ্রামগঞ্জের থানাগুলোতে ঘুরলে বুঝতে পারবেন, থানায় ফোন আছে, লাইন নেই। থানায় জিপ আছে, কিন্তু পেট্রোল নেই, তাই চলে না। অফিসারদের কোমরে গোঁজা একটা করে পিস্তল আছে, কিন্তু চালাবার হুকুম দেয়নি সরকার, তাই চালাতে পারেন না। আসলে কি জানেন স্যার, প্রশাসনের ভবিষ্যৎ অন্ধকার। প্রজ জেলে যে একটু আলো করবেন তারও উপায় নেই, কারণ ব্যাটারি নেই, প্রজও জ্বলবে না। নবাদা, ভারতবর্ষে নাই নন্দ, প্রশাসন মুখ ফুটে পড়ছে। হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মানবিকতা। জীবন যুদ্ধে পরাজিত হয়ে সংসার কারাগারে বন্দী পরাজিত চাকুরিজীবী মানুষ। আজ চারিদিকে শুধু বিচার, আজ সন্ত্রাসের হানাহানি। জানে, তবু তো বিবেক মনুষ্যত্বটাকে বিসর্জন দিতে পারি না। মান আর হুঁশ সমৃদ্ধ আমি একজন মানুষ হয়ে, আইনের রক্ষক হয়ে এই পোশাকের কর্তব্যের পালন থেকে নিজেকে সরিয়ে রাখতে পারবো না। নো নো, ইটস কোয়াইট ইম্পসিবল। ডোন্ট বি এক্সাইটেড স্যার, এই বাস্তব বড় কঠিন, আর বাস্তবে মেনে নেওয়া আমরা বুদ্ধিমানের কাজ। উনি ঠিক কথাই বলছেন স্যার। চাকরি ছেড়ে চলে যাওয়া মানেই তো হেরে যাওয়া। এমনিতেই তো প্রশাসন দপ্তর শ্বাসকষ্টে ভুগছে, তার উপর আপনি ইস্তফা দিয়ে আর অক্সিজেনের অভাব ঘটাবেন না স্যার। আপনি ঠিক বলছেন নবাদা, আপনি সিদ্ধান্ত পাল্টে ফেলেন স্যার। সিদ্ধান্ত পাল্টে ফেলা মানে তো বধির হয়ে থাকা। প্রমাণের অভাবে মানিকডাঙ্গা সন্ত্রাসকে আমি কিছুতেই বন্ধ করতে পারবো না। পারবেন? কে বা কারা এই সন্ত্রাস ঘটাচ্ছে তা আমি আপনাকে বলবো। আপনি? হ্যাঁ, আমি। এই নিন, এটা কি? একটা ডায়েরি। ইচ্ছা ছিল লেখক হওয়ার, হয়ে গেলাম চৌকিদার।
কিন্তু লেখার অভ্যাসটা তো ছাড়তে পারিনি। তাই অসত্যের মুখোমুখি দাঁড়ানোর জন্য সত্যের কালি দিয়ে লেখা কিছু দুঃসাহসিক প্রমাণ আমি দিনের পর দিন ধরে এই ডায়েরিতে লিপিবদ্ধ করেছি। মানিকডাঙ্গার অনেক ইতিহাস আপনি ওই ডায়েরি পড়লে জানতে পারবেন। তবে অনুরোধ স্যার, ডায়েরি পড়ে কোনো স্টেপ নেবেন না, সময়ের অপেক্ষা করুন। বেশ, আমি আপনার কথা অনুযায়ী অপেক্ষা করব। ঠিক যেমনি আমার ছোট ভাগনা বিট্টু এতগুলান বছর ধরে তার বাম্মার জন্য অপেক্ষা করে আছে, কিন্তু বলাইতে পারেন স্যার আর কতদিন ওই ফুলের মতন বাচ্চাটাকে অপেক্ষা করতে হবে বলে বিরাজ, গঞ্জে খবর পেলাম আমাদের নতুন অফিসার এসেছে, তাই আমি চলে এলুম। কিন্তু আপনার অভিযোগ তো আমার মগজে ঢুকলো না। কে আপনি, আর কিসের জন্যই বা আপনার ভাগনা সেই ফুলের মতো শিশুটা অপেক্ষা করছে? আমি বলছি অফিসার, ওর নাম বিলাস মুর্মু, আমাদের এমএলএ লালমোহন গাঙ্গুলির কাজের লোক। ও সেই ছোট্ট বিট্টুর মামা। মামা? হ্যাঁ, এই বিট্টু ছাড়া আমার যে আর কেউ নাই পড়ে। আমার একমাত্র বোন, কলপের একমাত্র ছেলে বটে। ছোটবেলা থেকে বাবা মরি যাবার পর থেকে ওই গোলাপটাকে কোলে পিঠে করে বড় করলাম। প্রেম করে ওই পুব পাড়ার গোবিন্দকে বিয়ে করলো, কিন্তু ওই গোবিন্দ গোলাপ আর বিট্টুকে নিয়ে আমি খুব ভালোই ছিলাম স্যার, কিন্তু সেই যে রাতের অন্ধকারে পুলিশ গিয়ে ওই বিট্টুর বাবাকে নিয়ে এলো। তারপর থেকে আর ছাড়লেন নাই স্যার, তারপর থেকে আর ছাড়লেন নাই। কিন্তু কেন? আপনার বোন আর গোবিন্দ বাবু কি অপরাধ করেছিল? মুখার্জি বাবু, সেই রাতে তো আপনিও ছিলেন। স্যারকে সব কথা খুলে বলুন বটে। সবাই হলে বলবো। ঠিক আছে, আমি জানি না বিট্টুর মা বাবা এখন কোথায় আছে, তবে আমি কথা দিচ্ছি ওর মা বাবাকে আমি ওর কাছে ফিরিয়ে দেবই। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আজকালকার দিনে পুলিশ কোথা দিয়ে কোথা রাখতে পারে নাই, তাই আপনার কাছে আমার একটাই অনুরোধ, আমার বাগনাটাকে আর কাঁদা বেগলাই স্যার, আমার বাগনাটাকে আর কাঁদা বেগলাই। এই ঋণ 10 টাকা। 10 টাকা? হ্যাঁ, রোজ স্কুলে টিফিন খেতে যে টাকা দিই, টিফিন না খেয়ে জমিয়ে রাখা সেই 10 টাকা আমার বাগনা আপনাকে দেবার জন্য পাঠাইছে স্যার। কিন্তু কেন? আপনার ভাগনা টিফিন না খেয়ে আমাকে টাকা পাঠিয়েছে কেন? ও জানে ঘুষের টাকা না দিলে পুলিশ কোনো কাজ করবে না, পুলিশ কোনো কাজ করবে না। আপনার ভাগ্নে আমাকে ভুল বুঝলেও আপনি আমাকে ভুল বুঝবেন না, টাকাটা ফেরত নিয়ে যান। না স্যার, ওই টাকাটা আপনি ফেরত দেবেন না। বেজা বাবু ঠিকই বলেছেন স্যার, ওই টাকাটা আপনি রেখে দিন, আর ওই টাকার বিনিময়ে আমি তার জন্য আপনার কাছ থেকে একটুকু সান্ত্বনা কিনবো স্যার, সান্ত্বনা। ওই ফুলের গাছটাকে বাঁচিয়ে রাখার সান্ত্বনা, ওই ফুলের গাছটাকে বাঁচিয়ে রাখার সান্ত্বনা। কি ব্যাপার মুখার্জি, আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। সেই ছোট্ট ছেলেটা টিফিন না খেয়ে আমাকে টাকা দেবে আর আমি তা হাত পেতে নেব? হ্যাঁ নেবেন, তার কারণ 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 বিট্টু আর বেশি দিন বাঁচবে না। তোমার বাবু স্যার কাউকে বেশি দিন বাঁচিয়ে রাখে না, ওর পৃথিবীতে থাকার পাসপোর্টটা ওই সর্বশক্তিমান ঈশ্বর বেশি দিনের জন্য রিনিউ করেনি স্যার। হ্যাঁ স্যার,
বিদ্যুৎ ধারণা, টাকা না দিলে পুলিশ কাজ করে না। তাই টাকা দিয়ে সে একটু মা বাবাকে ফিরে পাবার আশায় এই কিনে নিতে যাই থানার থেকে। ওই আশা নিয়ে যাই বলে হয়তো বেঁচে আছে। আপনি যেদিন ওই টাকা নেবেন না সেই দিন হয়তো আশা হতে হবে। আর বলা যায় না সেই দিনেই হয়তো। না না, আমি চলি অফিসার, আমার এখন অনেক কাজ। ওই মানিক ডাঙায় পাহারা দিতে হবে, জাগাতে হবে, নিরক্ষর মানুষগুলোকে স্বাক্ষর করতে হবে, জাগাতে হবে, ঘুমিয়ে থাকা ভিতু বাংলার মানুষকে জাগাতে হবে। হগো বাংলার মানুষ, তোমরা সব জেগে উঠো, জেগে উঠো, জাগতে রো, জাগতে রো, জাগতে রো। আরে আশ্চর্য চরিত্রের মানুষ এই নবাব চৌকিদার। আপনার চরিত্রটাও ভারী আশ্চর্য লাগছে মিস্টার মুখার্জি, কিন্তু বলুন ওরা এখন কোথায়? কেন সেদিন আপনারা বিট্টুর মা বাবাকে গ্রেফতার করেছিলেন? কি অন্যায় করেছিল তারা? কতদিনের সাজা হয়েছিল তাদের? সব প্রশ্নের উত্তর আমার কিন্তু চাই মিস্টার মুখার্জি। স্যার, বিট্টুর মা বলে আবার গোবিন্দ বাবু, মানে কি হলো, থামলেন কেন? বলুন। গোবিন্দ বাবু এ আপনি কি বলছেন? কিন্তু আমি যে বিট্টুর হয়ে বিলাসকে কথা দিলাম, কথাগুলো আপনি আমাকে আগে বলেননি কেন? ও গড, এখন আমি কি করব? একটা চাপা যন্ত্রণা, ওকে কুড়ে কুড়ে খাচ্ছে। স্যার, ছাড়বো না, ছাড়বো না, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না ইডিয়েট। তুমি যতই উপর তলাতে বসে থাকো না কেন, আইনের পোশাক পরা অফিসারকে যতগুলোকে কিনে রাখো না কেন, আমি তোমাকে ছাড়বো না। সেই ছোট্ট বিট্টুর চোখের জলে আমি তোমাকে ডুবিয়ে মারবই। এই পোশাকের কর্তব্য দিব্যি দিয়ে বলছি, তোমার কবল থেকে মানিকডাঙ্গাকে আমি মুক্ত করবই। ইয়েস, আই প্রমিস। যতই তুমি তোমার বেঈমানির তালা চাবি দিয়ে ওরা জগতাকে বন্ধ করে রাখো না কেন, আমি আমার কর্তব্যের হাত দিয়ে সেই তালা খুলে তোমার হাতে পরিয়ে দেব ন্যায় নীতির হাত কড়া। চাই চাই চাই, আরে চাই বললেই তো পাওয়া যায় না রে বাবা। ও সকাল থেকে উঠে সেই যে চরকি নাচতে শুরু করেছি, নেচেই যাচ্ছি, নেচেই যাচ্ছি। এটা চাই সেটা চাই বলে হাড় সব কালি হয়ে গেল গো। চাপা, বলি ও চাপা, কোথায় গেলি রে? আরে কি হলো কি? কি হলো কি যদু কাকা? সারে চাপা চাপা বলে চেঁচাচ্ছ কেন? সাত সকালে বাড়ি মাথায় তুলছো কেন? চেঁচাচ্ছি কি আর সাদে? বলি তখন থেকে ডাকছি, সারা দিচ্ছিস না কেন? এই শোনো যদু কাকা, আমি কিন্তু তোমার কেনা গোলাম নই যে তুমি ডাকলে আমাকে এখানে ছুটে আসতে হবে। এখন আমার হাতে কত কাজ তা তুমি জানো? ওই বড় বাবু স্টেটে যাবে, তার জন্য রান্না করা, বৌদিমণি পূজায় বসবে, তার জন্য পূজার জোগাড় করা, এদিকে পলাশ দাদা বাবুর অর্ডার, চাপা এটান, চাপা ওটান, চাপা এটা কর, চাপা ওটা কর। আচ্ছা যদু কাকা তুমি বলো তো, আমার কি মা দুর্গার মতো 10খানা হাত? এই এত বড় একটা সংসারের কাজ একা কি সামলানো যায়, করা যায়? তুমি বলো। তুমি ঠিক বলেছো চাপা, এ তো সংসার নয়, যেন একটা রাজবাড়ি। তবে বুঝলি চাপা, কি? বড় বাবু বেঁচে থাকাকালীন এই সংসার আরো বড় ছিল। এই বেলা ও বেলা মিলিয়ে কমসে কম 500 পাত পড়তো। এই গায়ের কেউ না খেয়ে থাকতো না। বড় বাবুর মন ছিল আকাশের মতো নির্মল, উদার, দান ধ্যান করতো খুব। আচ্ছা যদু কাকা, আমি শুনেছি লোক মুখে যে ওই কর্তাবাবুর বাবা মানে বড় বাবু নাকি মারা গেছেন। কথাটা তুই ভুল শুনেছিস বটে চাপা। ওই রাজশেখর চৌধুরীর বাপ তোদের বড় বাবু মারা যায় নাই, ওকে খুন করা হয়েছে। তার মানে আমি যা শুনেছি সেটাই ঠিক। ওই বড় দিদিমণির বিয়ের রাতে ওই বড় বাবুকে
খুন করা হয়েছে। চুপ, একদম চুপ। মনে রাখিস দেয়ালেরও কান আছে, এইসব নিয়ে আলোচনা না করাই ভালো। আর তাছাড়া তোমাকেও একটা কথা বলি বিলাস, চৌধুরী বাবু তো এই বাড়িতে আসতে বারণ করেছে, তবে কেন কেন তুমি বারবার এখানে আসো বলো তো? ফুকনের উত্তরটা আমার জানা নাই যদু কাকা। আসলে আমি হলাম গিয়ে একটা ফুটবল, ওদিকে লালমোহন বাবুর বউ কাজল দিদি বলে এই বাড়ি থেকে খবর নিতে, আর চৌধুরী বাবু এই বাড়িতে কোনো খবর পাঠাবে গেলায়। কিন্তু তবু যে আমাকে আসতেই হবে, আমি যে ওই লালমোহন গাঙ্গুলি মাইনে করা চাকর বটে। বিলাস, ছোড়েন কথা, এখন বলেন তো চৌধুরী বাবু কেমন আছে বটে? এই মানিক ডাঙ্গার বুকে চিরন্তন সত্য আর সততার পতাকা উড়িয়ে এই চৌধুরী বংশের প্রত্যেকটা চরিত্র যেমন তাদের অস্তিত্বকে বাঁচিয়ে রেখে গেছে, এই রাজশেখর চৌধুরীও তার অস্তিত্বকে বাঁচিয়ে রেখে ভীষণ ভালো আছে। কিন্তু বিলাস, তুমি আমার কথা চিন্তা না করে তুমি বরং তোমার মনে ওই লালমোহন গাঙ্গুলি আর তার পরিবারের কথাই চিন্তা করো। আসলে আপনার বোন। Shut up! তোমরা আসলে যে কাজলকে আমার বোন হিসাবে জানো, সে আমার বোন নয়। চৌধুরী বাবু বহুদিন আগে কর্তব্য আর মানবতার খাড়া দিয়ে দু টুকরো করে ফেলেছি আমাদের সম্পর্ককে। কাজল আমার বোন নয়, ও লালমোহন গাঙ্গুলির স্ত্রী। এই পরিচয় নিয়ে যদি ও বেঁচে থাকতে চাই তো ভালো, আদারওয়াইজ ছোট মুখে বড় কথা বলব না চৌধুরী বাবু। তবে আপনি কাজল দিদিকে ভুল বলে না মানলেও কাজল দিদি তো আপনাকে কোনো দাদা বলে মানে। হ্যাঁ কর্তা বাবু, প্রত্যেক ভাই ফোটার দিন কাজল মা আপনাকে ভাই ফোঁটা দেওয়ার জন্য এই বাড়িতে এসেছেন। রাখি পূর্ণিমার দিন একটা রাখি হাতে নিয়ে আপনার হাতে পরার জন্য এসেছেন, কিন্তু কেন জানি না আপনি ভাই ফোঁটা না নিয়ে, রাখি না পরে, অপমান করে তাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তাছাড়া কর্তা বাবু, কাজল দিদি আপনার ছোট বোন, ও যদি কোনো অন্যায় করেই থাকে তাকে কি ক্ষমা করে দেওয়া যায় না? আপনি তার বড় দাদা হয়ে ছোট বোনের অন্যায় অপরাধ কি ক্ষমা করতে পারেন না? না, পারি না। কারণ ছোট্ট বোনটাকে ক্ষমা করলে যে আমি আমার চেতনার কাছে নিজেই ছোট হয়ে যাব রে। আমার অন্তরের জ্বালা যন্ত্রণাটা আমি তোমাদের বোঝাতে চাই না। তোমরা প্রদীপের জ্বলা আগুন দেখেছো, দেখোনি ওই প্রদীপের নিচের অন্ধকারটা। কর্তা বাবু, বিলাস, তুমি মানিক ডাঙ্গার আদর্শ গর্ব, তাই তুমি যখন খুশি এই বাড়িতে আসবে, কিন্তু দয়া করে ওই লালমোহন গাঙ্গুলির খবর দিতে বা আমার খবর নিতে নয়। দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং। আপনার কথাটা আমার মনে থাকবে চৌধুরী বাবু, কিন্তু আমি বলি কি, আপনি ওই বুকে একটা পাথর চাপায়া রেখেছেন, ওই পাথরটাকে সরাইয়া দেন, তখন দেখবেন নিজেকে কত হালকা লাগছে বটে। পিটার জেল থেকে ছাড়া না পেলেই ও পাথর সরবে না বিলাস। পিটার মানে আপনার বড় বোন ওই কাজল দিদির বিয়ের সময় আপনার বাবাকে খুন করে সাজা খাটছে, সেই খুনিটা। ছি, এ তুমি কি করলে গো? তুমি কি করলে? বাবার বয়সী মানুষটার গায়ে তুমি হাত তুললে? হ্যাঁ তুললাম। ওর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ও আমার মাথায় উঠতে চাইছে। তোমারই তো উচিত ছিল ওকে মাথায় তোলা, তা না তুলে ওর গায়ে হাত তুলে তুমি পাপের বোঝা মাথায় তুলে নিলে। খনি বন্ধুর জন্য আজ তুমি যদু কাকাকে অপমান করলে, তাই আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি, আমি যাতে ডানায় ভর করে যতই তুমি আকাশে ওড়ার চেষ্টা করো না কেন, চোখ দুটো থাকে তোমার ঠিক সেই ভাগাড়ের দিকে। চোখ আমার যেদিকেই থাকুক না কেন, আমার বন্ধুত্বে তোমরা কেউ চোখ দিও না। ওই পিটারের সম্বন্ধে একটাও বাজে কথা
আমি তোমাদের মুখ থেকে শুনতে চাই না। শুনতে না চাইলেও সত্য তো কখনো মিথ্যা হয়ে যাবে না গো। তাই তো ঠাকুর ঘরে বসে পুজো করতে করতে তোমাদের সব কথাই আমি শুনেছি। তাই তো এই সর্বশক্তিমান ঈশ্বরকে আমি ডেকে ডেকে বললাম, ওগো ঠাকুর, পৃথিবী সৃষ্টি করার সঙ্গে সঙ্গে তুমি সৃষ্টি করেছো প্রেমকে, কিন্তু সেই প্রেম আজ সম্পর্কের আঘাতে জর্জরিত। যে ভালোবাসা দিয়ে তুমি এই চৌধুরী বংশের বাগানে সাজিয়ে রেখেছো, সেই ভালোবাসা তুমি নষ্ট হতে দিও না ঠাকুর, নষ্ট হতে দিও না। শেষ করে দাও, শেষ করে দাও। দাদা বোনের মধ্যে সৃষ্টি হলো বিদেশ আর বিদ্বেষ। তোমরা দেখো, তোমরা সবাই দেখে নিও, ঠাকুর একদিন মুখ দিলে ঠিক চাইবেনই চাইবেন। আর আমিও আমার এই ভাঙা সংসার একদিন জোড়া দেবই দেব। নন্দিনী, তুমি যেমন এই ভাঙা সংসার জোড়া দেওয়ার স্বপ্ন দেখছো, আমিও তেমনি তোমার হাতেরও এক জোড়া শাখা ভাঙার স্বপ্ন দেখছি। আমার মন যদি পবিত্র থাকে, তাহলে তোমার ওই সাত পাকের বন্ধনকে মুক্ত করার স্বপ্নকে আমি সার্থক হতে কোনো দিনও দেব না। আর এ শপথ শুধু আমার নয়, 33 কোটি দেবতার। নন্দিনী, হাতে পরে নাও কাচের শাখা, তাড়াতাড়ি ভাঙতে সুবিধা হবে। কাজ যদি আয়না তৈরি হয়, কিন্তু শাখা সিঁদুরের দিব্যি নয়। সিঁদুরের বদলে স্মৃতিতে লাল রং ব্যবহার করো নন্দিনী, তাড়াতাড়ি মুছতে পারবে। অগ্নি নারায়ণের সাক্ষী রেখে যে সিঁদুর তুমি আমার স্মৃতিতে পরিয়ে দিয়েছ, সে সিঁদুর মোছার ক্ষমতা আমার নেই গো, আমার নেই। কারণ এই পৃথিবীতে এই সিঁদুরের যে শ্রেষ্ঠ লাল রং আর কিচ্ছুই নেই গো, কিচ্ছুই নেই। যতই তুমি চোখের জল ফেলো না কেন, একটা কথা কান খুলে শুনে রেখো, কাজল যেদিন এই বাড়িতে আসবে, সেই দিন আমি চিরতরে এই বাড়ি ছেড়ে চলে যাব। কি বললে তুমি? কি বললে? তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে? স্ত্রী কি কোনোদিন স্বামীকে ছেড়ে থাকতে পারে? বেহুলা কি পেরেছিল লক্ষ্মী দরকে ছেড়ে থাকতে? বছরের পর বছর 7 সমুদ্র 13 নদী পার হয়ে স্বামীর পচা গলা দেহটা নিয়ে এই সিঁদুরের জোরে স্বয়ং যমরাজের কাছ থেকে তার স্বামী লক্ষ্মীন্দরকে ফিরিয়ে এনেছিল। এই পৃথিবীর যতটা ওজন একজন স্ত্রীর কাছে, তার স্বামীত্বের ওজন যে অনেক বেশি গো, অনেক বেশি। কিন্তু অপ্রিয় হলেও সত্যি কথা, তোমার স্বামী এই রাজশেখর চৌধুরী বলতে ভয় পায় না, তা তো তুমি জানো নন্দিনী। তবে কেন কেন তুমি বারবার আমাকে কঠিন হতে বাধ্য করো? কেন না? তুমি না জানলেও আমি তো জানি সেই বিয়ের রাত্রে কি হয়েছিল। সানাইয়ের সুরে সারা বিয়ে বাড়ি গম গম করছিল কন্যাদান করার জন্য। আমি বাবাকে ডাকতে গিয়ে বাবার ঘরে দেখলাম। যাক, এসব কথা থাক, এখন আসল কথাটা জানাই। কিছু আগে পোস্টমাস্টার নিজে এসেই আমার ছোট্ট বোন ঝিলিকের চিঠি দিয়ে গেছে। চিঠি দিয়েছে? পড়ো না গো, কি লিখেছে ঝিলিক? চিঠিতে কি লিখেছে পড়ো তাড়াতাড়ি। কর্তাবাবু, পড়বো না মানে? নিশ্চয় পড়বো। আমার ছোট্ট বোন ঝিলিকের চিঠি। আপনার চোখে জল কর্তা বাবু, আপনি কাঁদছেন? হ্যাঁ হ্যাঁ, কাঁদছি। তবে এ কান্না দুঃখের নয় যদু কাকা, আনন্দের। দাঁড়াও দাঁড়াও, আগে দেখি আমার পাগলি বোনটা কি লিখেছে। হ্যাঁ, লিখেছে, পূজনীয় দাদা, পত্রের প্রথমে তুমিও বৌদি আমার প্রণাম নেবে। যদু কাকাও বাকিদের আমার শ্রদ্ধা ও ভালোবাসা জানাবে। আমি ভালো আছি, তোমরা কেমন আছো? ভালো আছি ঠাকুরজি, আমরা সবাই খুব ভালো আছি। হ্যাঁ গো, চুপ করে গেলে কেন? পড়ো না, কি লিখেছে ঝিলিক? বলেন না, চুপ করে আছেন পড়ুন কেন? না কর্তাবাবু, পড়ুন। পড়ুন, কি লিখেছে? এবার আসল কথা লিখি। কি আসল কথা? কি লিখেছে? কি হলো? আরে গম্ভীর হয়ে গেলে কেন? পড়ো না, কি লিখেছে ঝিলিক? কর্তাবাবু, পড়ুন না, কি লিখেছে ঝিলিক দিদিমণি? লিখেছে কি লিখেছে? লিখেছে কি? আগামী মাসের 2 তারিখে ওখানকার সব কাজ শেষ করে ঝিলিক গায়ে ফিরছে। কেমন চমকে দিলাম বলো? ও, তুমি জানো একটা কি মাঝে মাঝে এমন কাণ্ড করো না, কি আর বলবো তোমাকে।
কিন্তু সামনের মাসের 2 তারিখ তো আর বেশি দেরি নেই, এসে গেল বলে। আরে যদু কাকা, তুমি তাড়াতাড়ি যাও, রং মিস্ত্রিকে খবর দাও। আচ্ছা করতে বাবু, আমি এক্ষুনি যাচ্ছি। এ চাপা, তুই আর দাঁড়িয়ে থাকিস না, যা 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 যা, তোর কাজে যা। আরে যাচ্ছি বাবা, যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি গো বৌদিমণি, এক্ষুনি যাচ্ছি। আমিও যাই গো চৌধুরী বাবু, আপনার বোন আসবে, ই তো কম আনন্দের কথা লয় বটে। আপনার চোখে কি আনন্দ, আপনার মতন যদি আমার বোনটাও ফিরে আসতো বিলাস, তাহলে তাহলে আমি ওই আনন্দ পেতাম, কিন্তু কিন্তু সেটি আর হবে না, সেটি আর হবে না। আমি জানি গলা পার ফিরবে গলায়, আমি জানি গলা পার ফিরবে গলায়, গলা পার ফিরবে গলায়। বুঝলে নন্দিনী, আজ আজ আমার বড় আনন্দের দিন। মৃত্যু শয্যায় বাবাকে কথা দিয়েছিলাম 2 বোনকে মানুষ করব। বড় বোন কাজল তো নিজেই নিজের রাস্তা বেছে নিল, মাও আমাকে ভুল বুঝে চলে গেল কাজলের সাথেই বড় জামাইয়ের বাড়িতেই আমার কাছে থেকে গেল। ঝিলিক ছোট্টবেলা থেকেই আমি ওকে বিদেশের কনভেন্টে পড়াশোনা শিখিয়েই মানুষ করেছি। আজ সেই ঝিলিক আমার অহংকার, আমার গর্ব হয়ে ফিরছে। ভাবতে পারো নন্দিনী, এটা আমার জীবনের কত বড় পাওয়া। হ্যাঁ, তা তো সবই বুঝলাম, কিন্তু হ্যাঁ গো, এত বছর ঠাকুরজি বিদেশ থেকে এই গ্রামে ফিরছে, এখানে থাকতে তার কোনো অসুবিধা হবে না তো? হ্যাঁ, তা হয়তো একটু হবে, কিন্তু থাকতে থাকতে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা তুমি এখন একটা কাজ করো তো, কি? একবার পলাশকে ডাকো। আরে আরে রে, কেন কেন আপনার পলাশকে ডাকতে যাব কেন? আরে দেখো কাণ্ড, ওরে বাবা, পলাশ ছাড়া এত ঝামেলা পোহাবে কে? আচ্ছা তুমি বলো, এই সংসার এত বড় স্টেট কে সামলায়? পলাশ। হ্যাঁ আমরা কোথায় যাব, কি খাবো, কে দেখে? পলাশ। হ্যাঁ, হ্যাঁ, সে তো না হয় বুঝলাম, তাহলে তুমি বলো তো দেখি, আমাদের দায়িত্ব, এই চৌধুরী বাড়ির দায়িত্ব পলাশকে দিয়েছে বলে কি ওই ঝিলিকের দায়িত্ব পলাশকে দেবে নাকি? আলবাত, ওর মতন সদার এই গায়ে কেউ আছে নাকি নন্দিনী? পাহাড়ের মতো অনড়, আর বাতাসের মতো সরল, আর পৃথিবীর মতো বাস্তব সত্য হচ্ছে আমাদের পলাশ। আমি পলাশের হাতেই তুলে দেব ঝিলিকের সব দায়িত্ব। এত বড় দায়িত্ব নেওয়ার যোগ্যতা কি আমার আছে বাবু? পলাশ, জীবনটাকে হাই রোড মনে করে ব্যথা বেদনা সুখ দুঃখ আর হাসি কান্নাগুলোকে ছোট ছোট গ্রাম মনে করে দুপাশে ফেলে রেখে ভাগ্যের বাম্পারে ধাক্কা খেতে খেতে প্রগতির হেডলাইট জ্বালিয়ে আদর্শের স্টিয়ারিং এ হাত রেখে এই শরীর নামক ব্রেক ফেল হওয়া লরিটিকে নিয়ে আমি লক্ষ্য আর কর্তব্যের নিশানাতে পৌঁছাবার জন্য ছুটে চলেছি। কিন্তু বাবু, নিশানাতে পৌঁছাবার আগে দায়িত্বের লেভেল ক্রসিং এ আমাকে থামিয়ে দেবেন না বাবু। আমি যে থামতে চাই না বাবু। পলাশ, সেই ছোট্টবেলা থেকে আমি আপনাদের কাছে মানুষ হয়েছি। এতদিন আপনারা আমাকে যখন যা বলেছেন আমি তাই করেছি। লোভ হাতছানি দিয়ে ডেকলেও কাছে যায়নি, হতাশাকে কখনো আশার কাছে বিজয়ী হতে দেনি, আপনাদের স্বপ্নকে কখনো কুয়াশার অন্ধকারে মিলিয়ে যেতে দিনি। পলাশ, কিন্তু আজ যে গুরু দায়িত্ব আপনারা আমার কাঁধে তুলে দিতে চাইছেন, তার যোগ্য বোধহয় আমি নই বাবু, তার যোগ্য বোধহয় আমি নই। বেটা ছেলের কথা শোনো নন্দিনী, পরে পাগল, যুদ্ধ না হলে তো দেশ জানতেই পারবে না যে তাদের শক্তি কতটা। তোর কাঁধটা তৈরি বিশ্বাস দিয়ে, তাই অবিশ্বাসের বন্দুক তোর কাঁধে রেখেই আমি ফায়ার করতে পারবো না রে। এ কি বলছেন বাবু? আরে পলাশ, তোর বাবু তো ঠিক কথাই বলছে রে, তোর বাবু ঠিক কথাই বলছে। তুই ছাড়া আমাদের তো কেউ নেই রে, কেউ নেই। তোকে ঘিরেই তো আমাদের সুখ দুঃখ হাসি কান্নার মেলা। তোকে নিয়ে নতুন করে বেঁচে থাকার আশা। পৃথিবীতে মেয়ে হয়ে জন্মেছিলাম, কিন্তু মা হতে পারলাম না। স্বাদ ছিল গর্ভ যন্ত্রণা সহ্য করবার, সহ্য করলাম মা হতে না পারার যন্ত্রণা। আমি যখন একা একা একাকিত্বের যন্ত্রণায় কাঁদতাম, তখন তুই দূর থেকে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে বলতিস, মা গো কাঁদছো কেন?
বুকের মধ্যে জড়িয়ে ধরতাম রে পলাশ। কিন্তু আজ আজ এত বছর পর তুই হয়তো বুঝতে পেরেছিস আমি তোর আসল মা নই, আমি তোর নকল মা। তাই হয়তো তুই আমাকে মা বলে না ডেকে শুধু গিন্নি মা বলে ডাকিস পলাশ, শুধু গিন্নি মা বলে ডাকিস। মাকে হারিয়ে তোমায় পেয়েছি, তুমি যে আমার মা। মাকে হারিয়ে তোমায় পেয়েছি, তুমি যে আমার মা। কত মায়া কত মমতা, কত মায়া কত মমতা, মুছে দাও কালিমা। আমি মাকে হারিয়ে তোমায় পেয়েছি, তুমি যে আমার মা। মাকে হারিয়ে তোমায় পেয়েছি, যে আমার মা। মাগো, মুখে গিন্নি মা বলে ডাকলেও তুমি যে আমার মায়ের চেয়েও অনেক বড়। আর মাকে কোনোদিন নকল করা যায় না মা। মাগো, আজকালকার দিনের কম্পিউটার কিংবা মেগাসিটির হাই স্ট্যাটাসের ছেলেমেয়েরা মায়ের দুধের বোতলে খাচ্ছে মাদার ডেয়ারির প্যাকেটের দুধ। তাই তো তারা বড় হয়ে তৈরি হচ্ছে ক্রিমিনাল কিংবা কলকার। কিন্তু 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 শুধু আমি নয় মা, তারাও জানে মানবতাহীন ব্যবসার জন্য দুধকে ফিল্টার করে নকল মায়ের দুধের মতো মায়ের প্যাকেটে কিংবা টিনের কৌটোতে ভরলেও কোনো মাকে কিন্তু ফিল্টার করে প্যাকেটে কিংবা টিনের কৌটোয় ভরা যায় না মা, ভরা যায় না। এই তো আমার ছেলের মতো কথা। বাবু, ঝিলিক দিদিমণি কবে আসছে? আগামী মাসের 2 তারিখ। শোন পলাশ, ও কোন ঘরে থাকবে, কি কি দেখবে, সমস্ত ব্যবস্থা তুই করবি। ঠিক আছে বাবু। আর শোন, ও যদি বেড়াতে যায় তুই সঙ্গে যাবি। ও যদি স্টিয়ারিং এ রেখে হাত রেখে গাড়ি চালায় তুই ব্রেকে পা দিয়ে রাখবি। আচ্ছা বাবু। ও যদি বন্দুক চালায় তুই বুক পেতে দাঁড়াবি। এ আপনি কি বলছেন বাবু? আরে ভয় পেয়ে গেলে নাকি? তা ভয় পাবো না, গুলির সামনে দাঁড়ালে আমি যে মরে যাবো বাবু। তোর পাগল ছেলে, মরবি কেন? তোরা তো বাংলার রঘু ডাকাতের দল, বিদ্রোহী। আর বিদ্রোহীরা কোনোদিন মরে না বাবা, কোনোদিনও মরে না। তোমাদের কথা শুনে আমার ভীষণ ভয় করছে। আমার মনে হচ্ছে কি? আমি আর এই বাড়িতে বেশি দিন ও মা, সে কি কথা? কেন? কেন আবার? ঝিলিক দিদিমণি এ বাড়িতে আসার পর থেকে তোমরা তো শুধু তাকেই ভালোবাসবে, আমাকে তো আর ভালোবাসবে না। আরে পাগল ছেলে না, ওরে মায়ের কাছে সন্তানের ভালোবাসা কখনো ভাগ করা যায় না রে, কখনো ভাগ করা যায় না। তোর গিন্নিমা ঠিক কথাই বলেছে পলাশ, ভালোবাসা বেড়ে যায়, ভালোবাসাকে ভাগ করা যায় না। বাবু, তুই দেখিস পলাশ, আমরা যেমন ছোটবেলাতে এক সুতোয় বাঁধা মালা হয়ে এই চৌধুরী বাড়ির আঙিনায় আলোকিত করতাম, আজও ঠিক সেইভাবেই আমরা আবার ফিরিয়ে আনবো আমাদের অতীতকে। আগামীকে ডেকে বলবো, দেখে যাও ভবিষ্যৎ, আমাদের অতীত আর বর্তমান কত সুখের। তোমাদের শৈশবকে কাছে পেয়ে আমরা ফিরে যাব আমাদের যৌবনে। আমরা হাসবো সেই হাসি, মেঘের কুলে যে হাসি যে রোদ্দুর হাসতে শিখিয়েছে, আমরা হাসবো সেই হাসি, আমরা গাইবো সেই গান। পলাশ, মনে আছে বাবা যে গান তোকে আমি শিখিয়েছিলাম? গানা বাবা, একটিবার গা। বাসবো ভালো, রাখবো ধরে, তাই মনে হয় আজকে বুঝি নেমে আসার ঘরে বাজবো ভালো, রাখবো ধরে, এ জীবন
চাবুক খেয়ে ও ঘরে কাঁদছে। আরে মারবো, যাচ্ছি আমি। দাঁড়াও ভীমা, বিট্টুকে তুমি এইভাবে মারছো কেন? আপনি সরে যান ম্যাম সাহেব। সালা সাহেবের অর্ডার, যতক্ষণে সারা টাকাটা ফেরত না যায়। টাকা? কিসের টাকা? সালা সাহেবের ঘরে ঢুকে টাকা চুরি করেছে। চুরি করেছে বিট্টু? কিন্তু কেন? আমি বলছি আপনি? বিট্টু কেন টাকাটা চুরি করেছে। আপনি মানে? এই মানিকডাঙ্গা থানার নতুন অফিসার অভিজ্ঞান সরকার। আমি জানতাম এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারে, তাই বাধ্য হয়ে আমাকে বাড়িতে আসতে হলো। বেশ করেছেন। এবার এই ছোট লোকের বাচ্চাটাকে নিয়ে গিয়ে ওই হাজতে পুরে দে। না না অফিসার না, হ্যাঁ এত বড় শাস্তি ওকে দেবেন না। বাচ্চা ছেলে একটা ভুল করে ফেলেছে, আমি আপনাকে কথা দিচ্ছি এই ভুলটা ও আর কখনো কোনো দিন করবে না। আমি চলি ম্যাম সাহেব। সাহেবকে তো আমাকে সব কথা গিয়ে বলতে হবে। দাঁড়াও ভীমা। আপনি আমাকে দাঁড়াতে বলেন কেন স্যার? এখনই অত চিন্তা করার দরকার নেই ভীমা, এখন তো এখানে শুধু দাঁড়াতে বলেছি। চিন্তা করো তখন যখন আমি তোমাকে কাঠগড়ায় দাঁড় করাবো। আপনি কিছু মনে করবেন না কাজল দেবী, বিট্টু তার হারিয়ে যাওয়া মায়া সেনকে ফেরত পেতে ওই টাকাগুলো চুরি করেছিল। কি বলছেন কি আপনি অফিসার? ঠিকই বলছি, টাকাগুলো আমি সঙ্গে করে নিয়ে এসেছি, এই নিন। কিন্তু বিট্টু? এবার বুঝতে পারছেন কাজল দেবী বিট্টু কেন টাকাগুলো চুরি করেছিল? আর নিশ্চয়ই বুঝতে পারছেন এক রাস চাপা যন্ত্রণা বুকের মধ্যে বয়ে নিয়ে বেড়াচ্ছে সেই ছোট্ট অফিসার। তাই বলছি আপনি সেই যন্ত্রণা লাঘব করতে পারেন না? পারেন না বিট্টুর মা বাবাকে ছেড়ে দিতে? যাক, এক্ষুনি আপনাকে আমার সব প্রশ্নের উত্তর দিতে হবে না। আমি কিছু ভীমাকে প্রশ্ন করছি। আচ্ছা ভীমা, তুমি তো লালমোহন বাবুর কাছে কাজ করছো অনেক বছর ধরে, এই গায়ে তুমি ছোটবেলা থেকেই আছো। আগে হ্যাঁ, কেন বলুন তো? শুনেছি তুমি যে বস্তিতেই থাকো সেই বস্তিতে বিট্টুর মা বাবা থাকতো। ওরা কি অপরাধ করেছিল তা তুমি নিশ্চয় জানো। না স্যার, আমি কখনো ওদের ব্যাপারে কোনো খোঁজ খবর রাখতাম না। কেন রাখতে না? আপনি কি বিট্টুর মা বাবার ব্যাপারে ভীমাকে সন্দেহ করছেন অফিসার? আসলে কি জানেন ম্যাডাম, পুলিশের চোখটাই সন্দেহ, যাকে সামনে পায় তাকেই সন্দেহ করে। এই যেমন ধরুন এখন আমি ভীমাকে সন্দেহ করছি, আবার একটু পরে হয়তো আপনাকে সন্দেহ করব। আবার বলা যায় না মাননীয় এমএলএ আপনার স্বামীও কিন্তু সন্দেহের লক্ষ্য হতে পারে। আমি কিন্তু রাজসভা চন্দ্রের উপর ঝুলে থাকা মাছ নই অফিসার। আর আপনিও তো পাণ্ডব শ্রেষ্ঠ অর্জুন নন, আপনি আমাকে লক্ষ্য ভেদ করবেন। আপনি লালমোহন, আমার নাম লালমোহন গাঙ্গুলি। এই গ্রামের সবাই আমাকে লালমোহন বাবু বলে জানে। আর সরকারি দপ্তর থেকে দরকারি এমএলএ ডিগ্রিটা আমার নামের পাশে বসিয়ে দিয়েছে এই গ্রামেরই অসংখ্য মানুষ। আরে দেখুন না সাহেব, শুধু শুধু উনি আমাকে জেরা করছেন। ওভাবে বলিস না, উনি থানাতে নতুন এসেছে, ওকে একটু মন দিয়ে কাজ করতে দে। আসলে কি জানেন অফিসার, আপনি মানিকডাঙ্গা থানাতে নতুন এসেছেন তো তাই রক্ত গরম করে আপনি মানিকডাঙ্গাকে ঠান্ডা করতে চাইছেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি যে ঘরটায় বাস করছেন সেটা কিন্তু কাঁচ দিয়ে তৈরি। তাই অন্যের ঘরে ঢিল ছোড়ার আগে একবার নিজের কথাটাও ভাববেন। Anyway, রাজন, তুমি একটু ভেতরে যাও তো, আমি অফিসারের সাথে কিছু প্রাইভেট আলোচনাটা সেরে নিই। বেশ, আমি চলেই যাচ্ছি, তবে যাবার আগে আমি আপনাকে একটা কথা বলে যাই অফিসার, মেঘ যত গজরায় তত কিন্তু বর্ষায় নয়। বিট্টুর মা বাবা চলে যাবার পর থেকে বিট্টুকে আমার কাছেই রেখেছি। ও স্নেহ থেকে বঞ্চিত হয়ে যন্ত্রণা সহ্য করলেও আমার মনুষ্যত্বের কাছে সেটা অসহ্য হয়ে উঠেছে। তাই বলছি, শুধু গর্জন নয়, পারেন তো এক পশলা বর্ষণ করে দেখান, তাহলে অন্তত একটা শিশুর কাছ থেকে হলেও আপনাদের এই পুলিশ ডিপার্টমেন্টের দামটা একটু হলেও বাড়বে। আপনি নিশ্চিন্তে থাকুন কাজল দেবে, বাসর ঘরে যখন একবার ঢুকতে পেরেছি
তখন অন্যায়ের বেহুলা যতই লক্ষিন্দরকে আড়াল করতে চান না কেন, আমি কিন্তু ছবল মারবই। সেই বিস্তারটা এখনো আছে তো অফিসার? লালমোহন বাবু, উত্তেজিত হবেন না, ঠান্ডা মাথায় কাজ করুন। ভীমা, তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা, অফিসার আমাদের বাড়িতে নতুন এসেছে, ওর জন্য কিছু উপহার নিয়ে আয়। উপহার? হ্যাঁ, ধরুন একটা সোনার নেকলেস, কিছু বিদেশি স্টাইলিশ করে চুড়ি, আর তার সাথে দেবু স্যার একটা দামি বেনারসি শাড়ি। আপনার কি ধারণা আমি কি মাঝে মধ্যে শাড়ি চুড়ি পরি? না 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 অফিসার, না, ওগুলো আপনাকে নয়, ওগুলো তো দিচ্ছে আপনার স্ত্রীকে। আমি বিয়ে করিনি। তাই নাকি? ওটা আপনার। এক কাজ করুন, ওই শাড়ি চুড়িটা রেডি করে রাখুন। এই গায়ের সামনে যেদিন আপনার ক্লিন ইমেজটাকে ধ্বংস করে ঘাড় ধাক্কা দিয়ে থানাতে নিয়ে যাব, সেদিন আপনাকে আমি ওই শাড়ি চুড়িগুলো পরাবই। চলে। আপনি কিন্তু হেতুক আমার উপর রাগ করে চলে যাচ্ছেন অফিসার। একটা কথা মনে রাখবেন, খালে কেটে কুমির আনলে কুমির কিন্তু কামড়াবে। কনফিডেন্স থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্স ভালো নয়। রাতের অন্ধকারে চাঁদকে দেখা গেলেও ওই সূর্যই কিন্তু চাঁদকে আলো দেয়। যদি একবার আমি ওই সূর্যটার সন্ধান পাই, তাহলে আপনাকে আমি বোঝাবো খাল কেটে কুমির আনলাম না কুমির মেরে খালের জলটা পরিষ্কার করে দিলাম। নমস্কার। সালা বলা নেই, কোয়া নেই, এত ভালো মানুষ সালা পুলিশের চাকরি পেলো কি করে রে? সেটাই তো বুঝতে পারছি না সাহেব। বুঝেও কাজ নেই। তুই এক কাজ কর, ওই ভালো মানুষ অফিসারের সম্বন্ধে একটু খোঁজ খবর রাখবি। ঠিক আছে সাহেব, কিন্তু আমার মনে হচ্ছে সাহেব এ অফিসার অন্যদের মতো নয়, একটু শক্ত আছে। শক্ত? প্রতীক, প্রতীক, এই প্রতীকটাকে ছিন্ন ভিন্ন করার ক্ষমতা আমার আছে রে ভীমা। বলি হ্যাঁ রে ভীমা, তোর বোন চাপা কেমন আছে রে? ওকে অনেকদিন দেখিনি। হে সাহেব, ভালো ভালো ভালো, খুব ভালো। তা ওকে তুই একবার আমার সাথে দেখা করতে বলিস তো। দেখ, তোর বোন মানে তো আমারও বোন, কেমন? তুই একবার দেখা করতে বলিস। হ্যাঁ, নিশ্চয় বলবো। তাহলে আমি এবার আসি সাহেব। নমস্কার। নমস্কার। এতদিন পরে সালা কেউ আমাকে ভাবিয়ে তুললো। ওই সালা অফিসার যদি ফাইল পেয়ে যায়, তাহলে সব জানাজানি হয়ে যাবে। আমার বউ কাজল জানতে পারবে রাজশেখর চৌধুরী আমাদের ওই বাড়িতে ঢুকতে দেয় না কেন? তাহলে তো আমি সালা একেবারে ফেসে যাব। কিন্তু তা কি করে হয়? আমি লালমোহন গাঙ্গুলি, আমি ফাঁসি না ফাঁসাই। বড্ড সততার বালিকা বাচ্চা ওই সালা হারামজাদা অফিসারটা। ওকে আমি ভীমার বোন চাপাকে দিয়ে ফাঁসাবো। তারপর ওই সালা শুয়োরের বাচ্চা মৃত্যুটাকে আমি ভ্যানিশ করে দেবো, ভ্যানিশ করে দেবো। লালমোহন, তুমি গ্রামবাসীর কাছে দেবতা হয়েই থাকো। শুধু দেবতার ছদ্মবেশে শয়তানের হেড অফিসে কাবু করে যাও মানবতাকে। এই নীতির কলেজকে উল্টে দিয়ে সৃষ্টি করো তুমি নীতিহীনতার ব্যবসা। অহিংসার মঞ্চে দাঁড়িয়ে দেশপ্রেমের পতাকা উড়িয়ে জনগণের সামনে এসে চিৎকার করে বলো, সারে জহাঁ সে আচ্ছা। আর ওই মঞ্চ থেকে নেমে এসে বলো, পাবলিক সালা শুয়োরের বাচ্চা। হাসছে, প্রাণ খোলা হাসি হাসছে। সাজা খেটে জেল থেকে ছাড়াবে, আজ গায়ে ফিরছে পিটার। আবার আজই বিদেশের পাঠ শেষ করে স্বদেশে ফিরছে রাজশেখরের ছোট বোন ঝিলি। মনে হচ্ছে অতীতটাকে ভোর মনে করে
পাখিগুলো খাবারের জন্য উড়ে গিয়েছিল দেশ দেশান্তরে। আর বর্তমানটাকে সন্ধ্যা মনে করে পাখিগুলো আবার ঘরে ফিরছে। কে ঘরে ফিরছে গো নবাব কাকা? পাখি রে পাখি, গধূলি লগ্নে ডুবন্ত টকটকে লাল সূর্যটাকে পেছনে ফেলে পাখিরা বাসায় ফিরছে। বাবা, তোমার কথার মাথা মুন্ডু আমার এই মগজে ঢুকবে না। তা ঢোকার দরকারটা কি বাবু? এখন বলতো কোথায় যাচ্ছিস? যাচ্ছিলাম আবার কোথায়? বলে পালাচ্ছিলাম, গন্ডগোলের হাত থেকে বাঁচবার জন্য আমি পালাচ্ছিলাম। গন্ডগোল মানে ওই লালমোহন গাঙ্গুলির ভাই? হ্যাঁ হ্যাঁ, নামেও গন্ডগোল আর করেও গন্ডগোল। কেন রে, কি করেছে গন্ডগোল? কি আবার করবে? তার কি ইচ্ছে হয়েছে জানো? সে আমাকে বিয়ে করবে। তা খারাপ কি রে? লালমোহনের মতো গন্ডগোল নয়, হাসি খুশি বেশ ছেলে। তা গন্ডগোল গেল কোথায় রে? আমি এখানে। সর্বনাশ! তুমি আমার পিছু পিছু এখানেও চলে এসেছো। ডার্লিং, বিয়ের আগে সব ছেলেরাই মেয়েদের পিছনে পিছনে ঘোরে। আর বিয়ের পরে মেয়েরা ছেলেদের পিছনে পিছনে ঘুরে। চিন্তা করিস না, চিন্তা করিস না। এখন আমি তোর পেছনে পেছনে ঘুরছি, আর বিয়ের পর তুই আমার পেছনে পেছনে ঘুরবি। কত শখ দেখো না, আমাকে বিয়ে করবে। মাতাল কোথাকার! আরে ওভাবে বলছিস কেন চাপা? গন্ডগোল তার প্রতিদিন মদ খায় না? হ্যাঁ, বছরে মাত্র 2 দিন খায়। দুদিন? হ্যাঁ, যেদিন বৃষ্টি পড়ে সেদিন খাই, আর যেদিন বৃষ্টি পড়ে না সেদিন খাই। তাছাড়া তুমি যদি একবার বলো না যে আমাকে বিয়ে করবে, আমি সালা মদ খাওয়া একেবারে ছেড়ে দেবো। তাই নাকি? একবার ভেবে দেখ চাপা, তুই রাজি হয়ে গেলে গন্ডগোল মদ খাওয়া ছেড়ে দেবো বলছি। তুমি আমাকে বোকা পেয়েছো নবাব কাকা? মাতাল কোনোদিন মদ খাওয়া ছাড়তে পারে? তোমার দাদার দিব্যি দিয়ে বলছি, তুমি একবার বললেই না আমি মদ খাওয়া ছেড়ে দেব। মুখ পোড়া, তুই আমার দাদা দিব্যি দিলি কেন? ও নবাব কাকা, এখন ও যদি মদ খাওয়া না ছাড়ে তাহলে আমার দাদা আর কি হবে? আচ্ছা নবাব কাকা, আমি কি আমার হবু শালাকে মারতে পারি? না 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 না, কখনো না, কখনো না। তাহলে দেখ চাপা, আমি এই মদের বোতলটা ফেলে দিই। ও মা, এটা তো খালি বোতল, এত জল নাকি ভরা আছে? মদটা তো সব খেয়ে ফেলেছি। আরে খালি বলেই তো ফেলে দিলাম। আর এই ভর্তিটা আমার পকেটে। দেখেছো? দেখো নবাব কাকা, দেখো। না না গন্ডগোল, এটা কিন্তু তোমার ঠিক নয়। এইভাবে মদ খেলে শরীর খারাপ হবে। আর তাছাড়া তুমি মদ খাও কেন? আচ্ছা নবাব কাকা, মদ যে কেন খাই তা আমি জানি না, কিন্তু তোমরা বিশ্বাস করো, মদ খেয়ে আমি খুব ভালো থাকি। গন্ডগোল? আরে চাপা, এই সমাজে সুস্থ মানুষগুলো সমঝোতার নামে সুশিক্ষার অন্তরালে যে অসুস্থ কাজগুলো করে বেড়াচ্ছে, আমি সুস্থ হয়ে তা আমি বরদাস্ত করতে পারবো না। তাই আমি নিজের বিবেকের কাছে একটা প্রকাণ্ড তালা লাগিয়ে আমি নিজেকে অসুস্থ রাখি। বাহ! বারে সমাজ দর্পণের প্রতিবিম্ব। বাহ! সাব্বাস! আমি বলছি গন্ডগোল, তুমি মদ খেও। শিক্ষা, রুচি আর সত্যের মাথা খাওয়ার চেয়ে মদ খাওয়া ঢের ভালো, বুঝলি চাপা? এইরকম একটা রত্ন যদি তোর স্বামী হয় তাহলে সব থেকে বেশি খুশি হব আমি। না না নবাব কাকা, না না না, ওটি হবে না। ওর মতো মাতালকে আমি কিচ্ছুতেই বিয়ে করব না। তোকে একটা কথা বলি রে চাপা, গন্ডগোল মাতাল হলেও মানুষ,
ওকে তুই বিয়ে না করে ভুল করে যেন কোনো অমানুষকে বিয়ে করে ফেলিস না। কারণ কারণ মদ লিভারে যায়, আর সেই নেশা কেটে গেলে সময়ের সাথে কেটেও যায়, কিন্তু চরিত্রের সঙ্গে যদি অমানবিকতার মদ মিশে যায় তাহলে সেই নেশা কোনোদিন কাটে না রে চাপা, সেই নেশা কোনোদিন কাটে না, কোনোদিন কাটে না। যাক বাবা, নবাব কাকা চলে গেছে। এবার এবার হবে কি হবে? যেটা নবাব কাকার সামনে হবে না। কাছে আয়, কাছে আয়, তোকে একটু ভালোবাসি। না, ওই দূরে দূরে ভালোবাসো, কাছে যেতে পারবো না। ধ্যাৎ, কে বোঝাবে? ওরে দূরে দূরে ভালোবাসা যায় না। আমার মনে স্বপ্ন আছে, আমি তোকে বিয়ে করব, একটা ঘর ভাঙবো, 50খানা বাচ্চা হবে। কি বলে 50খানা বাচ্চা? হ্যাঁ, আগেকার দিনে তো পরিবার পরিকল্পনা ছিল না, তাই মহাভারতে গান্ধারীর 100টা বাচ্চা ছিল। আজকের দিনে পরিবার পরিকল্পনা আছে, তাই হাফ মানে 50খানা। বুঝেছি বুঝেছি। একটা ব্যাপারে বিয়ের পর তোর সঙ্গে আমার চরম অশান্তি হবে, হয়তো কথাও বন্ধ হয়ে যেতে পারে। তাতে কোনো ক্ষতি নেই, তাতে কোনো ক্ষতি নেই। ওই বাচ্চা হওয়ার সঙ্গে কথা বলার কোনো সম্পর্ক নেই। তার মানে বিয়ের পর সারা জীবন আমাকে হাসপাতালের বেডেই শুয়ে থাকতে হবে? ক্ষতি কি? সরকারি হাসপাতাল, বেড ছাড়লে বেড পাওয়া যাবে না, তাই একটা পার্মানেন্ট বেড নিয়েই নেব। শুয়ে থাকবি, ওঠা ওঠির কোনো দরকার নেই। ঝাট্টা মারি এমন বিয়ের মাথায় এই তোদের মতো লোকগুলোকে না গুলি করে মারা উচিত। আরে কি যে বলিস না রে চাপা, ওরে স্বাধীনতার আগে সবাই গুলি খেয়ে মরতো, এখন আর গুলি খেয়ে কেউ মরে না, এখন মরে ওই ভেজাল খেয়ে। তাই খা, তুই এই ভেজাল খেয়ে মর, আমি চললাম। আমাকে ছেড়ে যেও না চাপা, আমি যে চাপা ফুলের মৌমাছি হয়ে তোমার মধু খেতে চাই। চুপ কর বেটা মাতাল কোথাকার। যখন কেউ আমাকে মাতাল বলে তার প্রতিবাদ করি আমি, তুমি আমায় মাতাল বলো, তুমি আমায় মাতাল বলো, ধন্য যে হয় এ মাতলামি, ধন্য আমি ধন্য হে মাতাল আমার জন্য যে, ধন্য আমি ধন্য হে মাতাল তোমার জন্য যে। আরে ছাড়ো ছাড়ো, কি হচ্ছে কি? ছাড়ো। তুমি কোত্থেকে এলে বাবা? সেটা পরে বলবো, আগে তুমি বলো ছোটদা এখানে কি করছো? আর বলো কেন, তোমার বোনের কাণ্ড দেখো, বলে কি না আমাকে বিয়ে করবে। মা কি মিথ্যা কথা। ওরে বাবা, ওতে চমকে ওঠার কি আছে, দাদার কাছে খুলে বল, মনের সব কথা খুলে বল। হে চাপা, তুই সব কথা খুলে বল, তুই আমার একমাত্র বাঁচার আশা। বল, তোর মুখের হাসি দেখার জন্য তুই যা বলবি আমি তাই করব। তোমার বোন আমাকে বিয়ে করতে চাইছে। চাপা,
ছোটদা যা বলছে তা কি সত্যি? বল চাপা, চুপ করে থাকিস না, বল এ কি সত্যি? তুই সত্যি সত্যি ও ছোটদাকে ভালোবাসিস? सच क्या है झूठ क्या है, उन्होंने क्यों पूछते हो? मोहब्बत करने वाला मुंह से बोलते नहीं, समझना है तो दिल पर रखो दिल की धड़कन, तब सुनाई देगा मोहब्बत का धुन वही। পিটার দা ব্রাদার, প্রেমে পড়েছ, একটা কথা মনে রেখো, গড মেড লাভ, লাভ মেড রিলেশনস, রিলেশনস মেড ট্রাভেল, এন্ড ট্রাভেল মেড ডেথ। মৃত্যুকে আমি ভয় পাই না পিটার দা। ওয়েল ডান ব্রাদার, ওয়েল ডান। শোনো, এই সালা ভেজাল পৃথিবীতে বর্তমানে বাঁচতে গেলে চাই সাহস। ডান হাতে থাকবে বাঁচার জন্য সংগ্রাম, বাঁ হাতে থাকবে মৃত্যুর সাথে দোস্তি। চোখে থাকবে হিংসতা, মুখে থাকবে অহিংসা। ভাববে কিছু, দেখবে কিছু, শুনবে কিছু, দেখবে কিছু, জানবে কিছু, জানাবে কিছু, আনবে কিছু, দেবে কিছু, কিন্তু নিজে করবে অন্য কিছু যা কেউ করে না। তোমার কথা আমার মনে থাকবে পিটার দা। বলো কবে এলে? হাজি, কেমন আছিস রে ভীমা? ভালো। আমি যাই, দীর্ঘদিন গায়ে ছিলাম না, অনেক কিছু পাল্টে গেছে, আবারও অনেক কাজ বেড়ে গেছে। হিসাবের খাতাটাতে অনেক কিছু লিখতে হবে। এতদিন ধরে জমার ঘরে শুধু জমিয়ে গেছি, এবার শুধু খরচ করব। কি জমিয়ে গেছেন পিটার দা? জমিয়েছি মিথ্যাচার, প্রবঞ্চনা, অবজ্ঞা, ঘৃণা, চোখের জল, বুকের ব্যথার ভ্রষ্টাচার, নীতিহীনতার কালি দিয়ে এবার একটা একটা করে এগুলোকে কেটে দেব। ব্রাদার, তোমার দাদাকে বলো পিটার দা যাবজ্জীবন সাজা কেটে গায়ে ফিরেছে। এমন ভাবে কথা বলছেন যেন আপনি দীর্ঘদিন সাজা খেটে এই গায়ে ফিরে আসেননি, নোবেল প্রাইজ নিয়ে এই গায়ে ফিরে এসেছেন। চাবা, তুই কাকে কি বলছিস? খুনি ডাকি আসামিকে তার পাপ কর্মের ইতিহাস শোনাচ্ছি, কারণ তোমরা সবাই ওনার গুণকীর্তন করতে পারো, আমি কোনোদিন ওনাকে ভালো ভাবতে পারবো না। এবার তোর সেই ছোট্ট বোনটা না রে, তবে আমার আমি কি অন্যায় করেছি যে তার জন্য তুমি আমাকে ভালো ভাবতে পারবে না? একটা জলজ্যান্ত মানুষকে খুন করাটা আপনার কাছে অন্যায় নয়? না, অন্যায় নয়, তোমরাও তো খুন করছো। এই বিশাল পৃথিবীর প্রত্যেকটা মানুষ প্রতিদিন খুন করছে, হাজারে হাজারে লাখে লাখে মরছে ওরা। কারা? সত্যরা, বিবেকরা, বড় সত্যরা। পিটার দা, মানুষগুলো মানুষ হয়ে খুন করছে বিবেককে, সত্যকে, মনুষ্যত্বকে। স্বাধীনতার এতগুলো বছর পরেও সম্পত্তির জন্য ভাই ভাইয়ের বুকে ছুরি বসায়, বোনের জন্য নববধূকে গলায় দড়ি দিয়ে ঝুলতে হয়, বেকারকে মদ খেয়ে হাতে ছুরি চিম্পা বোমা তুলে নিয়ে সাজতে হয় সমাজ বিরোধী। ওই সমাজ বিরোধীর মাকে সাজতে হবে সমাজ বিরোধীর মা, ভাইকে সাজতে হবে সমাজ বিরোধীর ভাই। কিন্তু কিন্তু বলতে পারো তোমরা, ওই সমাজ বিরোধী মা ভাই বাবার সঙ্গে ভগবানও তো আছে, তাহলে মা ভাই বাবার সঙ্গে কেন ওই সমাজ বিরোধীর ভগবান হয় না? পিটার দা, আসলে সালা বর্তমানে নেতাগুলোর মতো ভগবানও পাল্টিবাজ, যখন তার পাল্লা ভারী তখন তার দিকে ঝুঁকে পড়ে। ও গড, হাতের কাছে পেলে মানুষ নয়, তোমাকে খুন করতাম। দাদা তুমি কিছু মনে করো না, আসলে চাপা। দূর পাগল, আমি আমি কিছু মনে করিনি রে, আবার যে কিছু মনে করতে নেই। সত্যি সত্যি তো আমি খুনি, রাজশেখরের বাবাকে আমি খুন করেছি, আমি খুনি। নিজের হাতে আমি খুন করেছি। ইয়েস, আই কিলড হিম। বাট আমাকে তোমরা বেরো না, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। তাই তো মাঝে মাঝে আমার মাথার ভেতরে রক্ত কণাগুলো টকবক করে ফুটতে ফুটতে চিৎকার করে বলে মরিতে চাই না আমি সুন্দর।
সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। বুঝতে পারি না, কিছুতেই বুঝতে পারি না। আর বোঝার দরকারও নেই, কারণ ওই ওই লোকটার পাপ কর্মর ইতিহাস ঢাকতে, তোমরা তার দোষ ঢাকতে যতই সাফাই দাও না কেন, আমি ওনাকে কোনো দিন ভালো ভাবতে পারবো না। আমি ওনাকে সেই দিন ভালো ভাববো যেদিন অন্ধকার থেকে আলোয় ফিরে আসবে। কিরে গন্ডগোল, মদের নেশা তো আউট, ইনকো পিটার দাকে দেখে মনে হয় না যে পিটার দা খুন করতে পারে। সন্দেহ হয়, বড্ড জানতে ইচ্ছে করে সেদিন রাত্রে কি হয়েছিল। এক্সকিউজ মি, আজকে শুনুন না, আমি অনেকদিন পরে ঘরে ফিরলাম, কিন্তু গ্রামের রাস্তাঘাটগুলো অনেক পাল্টে গেছে, তাই চিনতে পারছি না। দয়া করে একটু আমাকে একটা ঠিকানা বলে দিন না প্লিজ। নিশ্চয়, আমি তো বলার জন্যই দাঁড়িয়ে। বলো, সরি বলুন, কার বাড়িতে যাবে? আমি রাজশেখর চৌধুরীর বাড়িতে যাব। রাজশেখর চৌধুরী? আগে হ্যাঁ, উনি হচ্ছেন আমার বড়দা। মরেছে? তার মানে তুমি ঝিলিক? হ্যাঁ, কিন্তু তুমি? আমি তোমার দিদি। What? আপনি আমার দিদি মানে? আরে বাবা, কথাটা শেষ হয়নি, কথাটা শেষ হয়নি। পুংলিঙ্গে দিদি হয় কি করে? আমি তোমার দিদির দেওর। ভাইসি আমার দিদির বিয়েতে না আপনার সঙ্গে আমার আলাপ হয়েছিল। আচ্ছা, কি যেন আপনার একটা পিকুলিয়ার নাম ছিল? গন্ডগোল। হাসলে না, আপনাকে দারুণ লাগে। সত্যি? সত্যি, আপনি না খুব ভালো। তাই বুঝি? হ্যাঁ, বিশ্বাস করুন, প্রথম দেখাতেই না। থাক থাক থাক, আর এগোবেন না, বেশি এগোলে না এই ছিলিকে 440 ভোল্টের মতো আপনাকে ছিলিক মেরে দেবে। কথাগুলো কি সুন্দর, তাই না? চলুন, আমি আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। তার আর দরকার হবে না, আমি আমি দেখতে দেখতে এই গ্রাম দিয়ে চলে যাব, কারণ অনেকদিন পর আমার গ্রামে এলাম তো, তাই আমি ঠিক চলে যাব। দয়া করে আপনি রাস্তাটা দেখিয়ে দিন না। রাস্তা দেখতে দেখতে চলে যাবেন? হ্যাঁ, অনেকদিন পর এই গ্রামের সবুজ সরু বাংলাকে দেখে আমার চোখ জুড়িয়ে যাচ্ছে। শিশির বিন্দুতে মাথা দোলাচ্ছে ধান গাছগুলো, পলাশ ফুলের কেমন যেন আবির খেলা হচ্ছে, নদীর জলে বয়ে চলেছে কত সুখ আর বিশ্বাস। আমার গ্রাম, জানেন জানেন, অনেকদিন পর এই গ্রামে ফিরে আমার মনটা কি বলতে চাইছে? কি চাইছে? কি মধুর স্বপ্নে মাখা সবুজ শ্যামা